আসসালামু আলাইকুম। ধারাবাহিক পত্রিকা বিশ্লেষণের আজ রোজ মঙ্গলবার 16ই জুন 2026, দোসরা আষাঢ়, 1433, 29শে জিলহজ, 1447। প্রথম আলো পত্রিকায় দেখেন, আমার দেশ পত্রিকার আমরা দেখতে পাচ্ছি যে বড় করে একটা হেডলাইন আছে, হচ্ছে যে সংবাদপত্রের আজ কালো দিন। তাই না? আজকে হচ্ছে 16ই জুন। হ্যাঁ, এটা মনে রাখবেন যে তাহলে 16ই জুন হচ্ছে সংবাদপত্রের কালো কালো দিন। হ্যাঁ, কালো দিবস আজ। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট হতে পারে। হ্যাঁ, কারণ এটা দীর্ঘদিন পালন করা হয়নি। কালো দিবস, সংবাদপত্রের কালো দিবস কবে? হ্যাঁ, এটা হচ্ছে 16ই জুন। হ্যাঁ, এটা হচ্ছে 1975 সালে যখন বাকশাল প্রতিষ্ঠিত হয়, তখন মাত্র 4টা পত্রিকা বাদে সমস্ত পত্রিকার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। হ্যাঁ, সেজন্য এই দিনটাকে কালো টি- দিন হিসেবে পালন করা হয়। ঠিক আছে? আমাদের এখানে আরেকটা বিষয় দেখেন, যদি কারোর আগ্রহ সহকারে পড়তে যায় তা পড়েন এটা। হ্যাঁ, বলতেছে আমাদের আরেকটা বিষয় দেখেন, তথ্য সম্প্রচার মন্ত্রী হচ্ছে জহিরুদ্দিন স্বপন। হ্যাঁ, মন্ত্রী সাহেবের নামটা মনে রাখবেন যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হচ্ছে জহিরুদ্দিন স্বপন। তথ্য ও যোগাযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তারপরে আরেকটা বিষয় দেখেন, খুব খুশির সংবাদ অবশ্য এটা, যে কাটলো অনিশ্চয়তা, শুক্রবার অর্থাৎ 19শে জুন ইরান ইসরায়েলের চুক্তি। ঠিক আছে? 19শে জুন হচ্ছে ইরান ইসরায়েলের চুক্তি। এই চুক্তিটা হবে হচ্ছে, মধ্যস্থতাকারী হচ্ছে পাকিস্তান। ঠিক আছে? মধ্যস্থতাকারী পাকিস্তান, কিন্তু চুক্তি হবে সুইজারল্যান্ডে। হ্যাঁ, সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। দিল্লিতে হেনস্থা, আসলে এই বিষয়টা জানা জরুরি না। জরুরি হচ্ছে যে ভারতের, হ্যাঁ, যে বর্তমান ভারপ্রাপ্ত হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত, তার নামটি, তার নামটি হচ্ছে পবন কুমার বাদ। হ্যাঁ, পবন কুমার বাদ, তিনি ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা যদি পত্রিকার আরেকটু নিচে আসি, দেখেন এটা, দেখেন আমরা জানি যে অর্থনীতির যেসব বাজেটগুলো পাস হয় সেগুলোর একদিকে সবাই পাস করেন। একদিকে চেয়ারম্যান হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী। আহ, প্রধানমন্ত্রীর অবর্তমানে একনেকের সভাপতি হচ্ছেন স্থানীয় স্থানীয় সরকার মন্ত্রী, অর্থাৎ ফখরুল ইসলাম সাহেব। হ্যাঁ, দেখেন, অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির একনেকে সবাই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তটা হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল। হ্যাঁ, চীনা অর্থনৈতিক অঞ্চল দেখা যেতে পারে। আমরা যদি একটু পড়ি, দেখেন, বলতেছে অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের, ঠিক আছে, সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। এছাড়া আরও পানি সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প, ফেনী মোহরী কাহুরা বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন ও প্রথম পর্যায়, করতোয়া করতোয়া নদীর সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী উপজেলার কয়েকটি এলাকার রক্ষণাবেক্ষণের প্রথম সংশোধনী। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের 100টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্প, তৃতীয় সংশোধনীয় সভাটি কি হয়েছে, অনুমোদন হয়েছে একনেকায়। ঠিক আছে? আবার দেখেন চট্টগ্রামের যে বিষয়টার জন্য আমরা পড়ছিলাম, দেখেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায়, হ্যাঁ, প্রায় 800 একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হবে। তাহলে চীনা অর্থনৈতিক যে অঞ্চলটি, সেটা কোথায় গড়ে তোলা হবে? চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। আনোয়ারা উপজেলাটা কেন ইম্পর্টেন্ট দেখেন, কর্ণফুলী টার্নেল, চট্টগ্রাম সমুদ্র বন্দর ও শাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2027 সালের জানুয়ারি থেকে 2031 সালের ডিসেম্বর পর্যন্ত। মোট ব্যয়ের সরকারি তহবিল থেকে 1722 কোটি টাকা এবং চীনের ফরেন্সিয়াল ভায়ার্স ক্রেডিট পিসি পিবিসি, হ্যাঁ, ঋণ থেকে
467 কোটি টাকা অর্থায়ন করা হবে বলে ধরা হচ্ছে। ঠিক আছে, সরকার ও সরকারের মধ্যে যে চুক্তিগুলো হয় সাধারণত সেটাকে G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, হ্যাঁ, সেজন্য ওটা G2G বলা হয়। আমরা দেখেন আর একটা বিষয় এখানে, এই যে ফ্যামিলি কার্ডের যে বিষয়টা সমাজসেবা মন্ত্রণালয়ের আন্ডারে যেটা দেওয়া হবে, এটার মনিটরিং করবে হচ্ছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। ঠিক আছে, গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত কমিটির চতুর্থ সভায় কথা বলা হয়। ফ্যামিলি কার্ড সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের টাকা কোনোভাবেই যাতে পুরুষদের কাছে না যায় সেটি কঠোরভাবে নজরদারি করা হবে। 2025-26 অর্থ বছরে যে 9,48 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের ফ্যামিলি কার্ডের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। দেখেন, এই যে যানজট নিরসনে মহাখালী থেকে বাস টার্মিনালের ডিপোটি সরানো হচ্ছে পূর্বাচলে। সায়দাবাদ ও ফুলবাড়ী টার্মিনালের বিকল্প স্থানও নির্ধারণ করা হয়েছে ঢাকার যানজট নিরসনের জন্য। পড়তে পারেন ওই আর্টিকেলটা। ঠিক আছে, আমরা দেখছি যে 27 জুলাই, হ্যাঁ, ফের চালু হচ্ছে ঢাকা নারিতা। হ্যাঁ, নারিতা হচ্ছে আপনার জাপানের, হ্যাঁ, একটা শহর। ঠিক আছে, ঢাকা নারিতা ফ্লাইট চালু হচ্ছে। ঠিক আছে, এখানে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিমান মন্ত্রীর নাম। ঠিক আছে, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ঠিক আছে, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মহোদয় হচ্ছে আফরোজা খানম। এর প্রতিমন্ত্রী হচ্ছে এম রাশিদুজ্জামান মিল্লাত। আমরা যদি আর একটু নিচে আসি পত্রিকার, এআই বিপ্লব যুগে শিক্ষার্থীদের সেরা 6টি বিষয়। হ্যাঁ, এটা একটু দেখার জন্য, মানে সে জানার জন্য পড়তে পারেন। একটা মেশিন লার্নিং আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস আছে, ঠিক আছে, কম্পিউটার ভিশন আছে, হ্যাঁ, কম্পিউটার ভিশন আছে, তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড বিগ ডেটা অ্যানালাইটিক্স আছে, রোবোটিক্স অ্যান্ড এআই হার্ডওয়্যার আছে। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। আর এই যে আরেকটা বিষয় যেটা হচ্ছে জাপানের ভিসা প্রসেসিং, আমরা জানি দীর্ঘদিন জার্মানির যে ভিসা প্রসেসিংটা, অর্থাৎ তোদের যে মিটিংয়ের শিডিউল বেশ লং হয়ে যাওয়ার কারণে কিছুদিন বন্ধ ছিল, আবার চালু হয়েছে। ঠিক আছে, এই আবেদন করার জন্য 10,725 টাকা বাংলাদেশি মুদ্রায় লাগবে। হ্যাঁ, আর্টিকেলটা পড়ে নিতে পারেন। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন, অজ্ঞাতই থেকে যাবে গাজার ধ্বংস স্তূপে চাপা পড়ে থাকা হাজারো মানুষের লাশ। ঠিক আছে, এই মন্তব্যটা করেছেন রেড ক্রিসেন্ট, হ্যাঁ, রেড কুরাস সরি। আরেকটা আর্টিকেলটা দেখেন, বলতেছে এআই ভিডিও তৈরি করে ভারতের মুসলিম নারীদের হেনস্থা করা হয়েছে। ঠিক আছে, এই বিষয়ে সাবরিনায়ও মানে তাদের যে বিভিন্ন দৈনিক জীবনের কর্মকাণ্ডকে এআই জেনারেট ভিডিও করে তাদের রিয়েল বলে পরিচালনা করার একটা ট্রেড বর্তমানে ভারতে চলছে বলে আর্টিকেলটা দাবি করেছে। এটা একটা আল জাজিরার প্রতিবেদন বিশ্লেষণ করি। ঠিক আছে, আমরা যদি আর একটু দেখেন, আগামীকাল আর্জেন্টিনার প্রথম ম্যাচ, শুভকামনা দেওয়ার জন্য সকাল 7টায়। যদি আর একটু নিচে আসি, এখানে এই আর্টিকেলটা বলছে যে 30% দেওয়ার বাধ্যবাধকতা থেকে আর্থিক প্রতিষ্ঠানকে অব্যাহতি। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের আয়ের 30% লাভাংশ হিসাবের বিবরণের, হ্যাঁ, বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ঠিক আছে, এটা যদি এই আর্টিকেলটা দেখেন, বলতেছে বিদ্যমান নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোনো কোম্পানি যদি তার নেট মুনাফার 70% বেশি রিজার্ভে হস্তান্তর করে। ঠিক আছে, বলছে যে তালিকাভুক্ত কোনো কোম্পানি যদি তার নেট মুনাফার 70% বেশি রিজার্ভে স্থানান্তর করে, তবে পুরো স্থানান্তরিত অর্থের উপরে 10% কর দিতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 70% যদি আপনি রিজার্ভে পাঠান, যে আপনার যদি 100 টাকা আয় হয়, ঠিক আছে, লাভ হয়, সরি, 100 টাকা লাভ হয়, তার থেকে যদি আপনি 70 টাকা রিজার্ভ করেন, এই রিজার্ভে যদি পাঠান, তবে এই রিজার্ভের 10% আপনাকে কি দিতে হবে?
কর দিতে হবে। কিন্তু নতুন প্রকল্পে বলেছে যে মুনাফার 70% সীমা অতিক্রম করলে শুধু অতিরিক্ত বা উদ্ধৃত অর্থের উপরেই 10% কর দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 100 টাকায় এখন 70 টাকাও রিজার্ভে রাখেন, তাতে আপনার কোনো কর দেওয়া লাগবে না। কিন্তু আপনি যদি 80 টাকা রিজার্ভে করতে চান, তার জন্য যে অতিরিক্ত অংশ, অর্থাৎ এই 70 থেকে 80 যদি আপনি বাদ দেন, তাহলে আপনার এই যে 10%-এর উপরে আপনার এই 10% কর দিতে হবে। এটা এজন্য করা হয়েছে যে ব্যাংক খাতগুলো শক্তিশালী করার লক্ষ্যে। নাগরিক প্ল্যাটফর্মে ডক্টর সরি দেবপ্রিয় বাজেটকে আর্থিক ভিত্তি দুর্বল ও অকার্যকর বলে মন্তব্য করেছেন। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন গণ পরিবহনে জিপিএস, জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহারের বাধ্যবাধকতা জারি করবে। কবে থেকে? এটা হচ্ছে 1 আগস্ট থেকে। আমরা যদি আর একটু নিচে আসি পত্রিকার, দেখেন এক সাইডে কিছু নাই, এই আর্টিকেলটা একটু পড়তে পারেন। বোনাপার্টের সম্পর্কে লেখা। এটা বেশ ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়া। ঠিক আছে, পিএম এর ফার্স্ট বিদেশ সফর হচ্ছে মালয়েশিয়া। তিনি মালয়েশিয়া যাবেন হচ্ছে 21 থেকে 22 জুন পর্যন্ত, সেখানে অবস্থান করবেন। আবার 23 জুন থেকে তিনি 26 জুন চীনে যাবেন সরাসরি ওখান থেকে। তাহলে তার দুইটা দেশ সফর, চীন ও মালয়েশিয়া। মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 21 থেকে 22 জুন তিনি কুয়ালালামপুর সফর করবেন। এরপর 23 থেকে 26 জুন সফর করবেন চীনে। ঠিক আছে, কুয়ালালামপুর থেকে সরাসরি চীনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এটা সবাই দেখেছেন না, ফেসবুকে ট্রল, গোলকিপার হিরো, তাই না? ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।